হয়েছে। হ্যাঁ, ইউনূস সাহেব নিজেও সতর্ক করেছেন, এটাকে কেউ যদি ব্যবসার মাধ্যম হিসেবে দেখে, যেটা ভারতের অন্ধ্রে হয়েছে, এটাকে আপনাকে দেখতে হবে যে যেটা বলেন যে সামাজিক ইয়ে হিসেবে, এটা ইটস নন প্রফিট, বা আপনি এই প্রফিটটাকে এটা রিসাইকেল করবে, সোশ্যাল বিজনেসের কথা বলছেন, এটাকে এটা কোনো ব্যক্তির পকেটে যাবে না। আপনি ক্ষুদ্র ঋণ সংস্থার আয়টা বা মুনাফাটা, যেটা গ্রামীণের মুনাফা কিন্তু কোনো ব্যক্তির কারো পকেটে যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, কিন্তু উনি কিন্তু এক গ্রামীণের ব্যবস্থাপনা পরিচালকের বেতন ছাড়া আর কোনো প্রতিষ্ঠান থেকে টাকা নেন না, এবং এই পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। এই বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ওনার ট্যাক্স ফাইল বের করেও আমি নিশ্চিত যে বের করতে পারবে না, কারণ এই তো আপনি নিশ্চিত থাকেন এতদিনে কর ফাইল টাইল সব ঘাটাঘাটি হয়ে গেছে। কারণ আমরা যা জানি, আমাদের যা চরিত্র, ইতিমধ্যে এগুলো ঘাটাঘাটি হয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু যখন আসেনি, আমার ধারণা ওখানে কিছু পাচ্ছে না। তো এখন হবে কি, চরিত্র হরণের নানা রকম প্রক্রিয়া হবে, এবং এটা দিয়ে আরও ক্ষতিগ্রস্ত হবে। এবং সবচেয়ে বড় বিপদটা কোথায় দেখেন, মানে বাংলাদেশে গর্ব করার মতো কিছু মানুষ আছে, কিছু জায়গা আছে, কিছু প্রতিষ্ঠান আছে, তাই না? আপনি জানেন স্বাধীনতার পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা মানে সবাই জানতো যে এটা শেখ মুজিবের দেশ, শেখ মুজিবের দেশ। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন এই দেশ অর্জন করেছি, আমাদেরকে জেনেছে। একসময় আমাদেরকে সারা দুনিয়া পরিচিত হয়েছে, যেটা গ্রামীণ ব্যাংক, কি বলে আপনার এই ব্র্যাক মডেল, যেটা হ্যাঁ ব্র্যাকের এই সমস্ত প্রতিষ্ঠানের দেশ, যেখান থেকে আমরা এই ধারণাটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। এবং আমাদের দেশে এই এনজিওগুলো খুব সাকসেসফুলি কাজ করেছে, যেগুলো গ্রামীণ দারিদ্র্য মোচনে অবশ্যই ভূমিকা রেখেছে, নাহলে এই অবস্থায় আমরা আসলাম কীভাবে? তারপরে ধরেন আজকে আপনি গর্ব করেন কাদের নিয়ে? বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। আপনি গর্ব করেন কাকে নিয়ে? মুসা ইব্রাহিমকে নিয়ে, যে এভারেস্ট পাড়ি দিয়েছে, আজকে সে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে, তাকে অভিনন্দন জানাচ্ছি, তাই না? তরুণদের নিয়ে। আপনি গর্ব করেন কাকে নিয়ে? ডক্টর ইউনূসকে নিয়ে। কেন? তিনি সারা বিশ্বের সামনে, আজকে আপনি বিদেশে যান, আপনি কোথাও পরিচিত কোনো ইয়ে পাবেন, আপনি কে? বাংলাদেশ, ও ইউ আর ফ্রম ডক্টর ইউনূস কান্ট্রি। তুমি এই আমাদের যে প্রবাসীরা সারা বিশ্বে যে আছেন, কোটি, মানে প্রায় সংখ্যা ধরেন কোটি ছাড়িয়ে যাবে, তারা কিন্তু গর্বিত হন ইউনূসের দেশের মানুষ বলে। তাদেরকে মানুষ কিন্তু সম্মান দেয়, এ করে। এবং আমাদের যে তরুণ সমাজ, আপনি যদি দেখেন, আপনি ফেসবুকে যান, টুইটারে যান, অন্য ব্লগে যান, হ্যাঁ আমি বলবো যে অবশ্যই পাল্টাপাল্টি আছে, কিন্তু যেটা আছে যে একটা মানুষের মধ্যে একটা গর্ববোধ আছে, যে আমাদের একটা লোক আছে, যে লোকটা স্বপ্ন দেখে, কি দরিদ্রদের নিয়ে স্বপ্ন দেখে, এবং দারিদ্রকে উনি হয়তো এটা ওনার কেউ কেউ মনে করতে পারে যে এটা মানে খুবই উচ্চাভিলাষ, এটা অসম্ভব কাজ। বিশ্বে কিন্তু অনেক কিছুই অসম্ভব ছিল, আমরা কিন্তু সেগুলো সম্ভব করেছি। এবং উনি দারিদ্রকে জাদুঘরে পাঠানোর মতো স্বপ্ন দেখেন। আপনি স্বপ্ন দেখতে তো বাধা নাই, এবং একজন প্রচন্ড স্বপ্নবাজ মানুষ। আমি যে ওনাকে দেখি, ওনার অনেক ত্রুটি থাকতে পারে, ওনার অনেক সমালোচনা থাকতে পারে, এবং এগুলো কিছু কিছু সমালোচনা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু ওনার ব্যক্তিগত সততা নিয়ে, ওনার স্বপ্ন নিয়ে, ড্রিম নিয়ে, ওনার কর্মস্পৃহা নিয়ে, দরিদ্রদের নিয়ে কাজ করার স্পৃহা নিয়ে, এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। আমি একটু বাবুর কাছে, বাবু ভাই, আমি যদি পয়েন্ট ধরেও নেই যে হাইকোর্ট যেটা বলেছেন যে উনি 1999 সালে গ্রামীণ ব্যাংকের পদ ছেড়ে দিলেই আইনগতভাবে বৈধ হতো, এটা যদি ধরেও নেই, লাভলু ভাই যেটা বললেন যে এই সরকার এরকম একটা উদ্যোগ নিয়ে ইন্টারন্যাশনালি যেই সমালোচনা হচ্ছে, এরকম একটা সমালোচনা ইনভাইট করলো কেন? না করলে কি হতো? ইন্টারন্যাশনাল কোনো না হয় কি, যে আমাদের লাভলু মানে আমাদের পুরনো বড় ভাইরা, মানে যারা এক সময় বলছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা বিদেশিদের কাছে সালিশ করতে যায়, দিক দিয়েছে উনি। আমি এটা বলিনি, আমি কখনো বলিনি। ঠিক আছে, আপনি মাঝখানে কথা বললেন না, আপনারা বলেছেন, আপনি যখন প্রথম আলোতে। না আমি বলিনি। তারাই এখন বলছে যে পাশ্চাত্যদের কথা না শোনার কারণে, ডিকটেশন না শোনার কারণে নাকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কত প্যাথেটিক একটা। এখন আমার কাছে ডক্টর ইউনূস লড়াইটা হচ্ছে বাংলাদেশ বনাম ডক্টর ইউনূস। একদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, আইনের শাসন, আরেকদিকে পশ্চিমাদের ডিকটেশন, এবং সেই যে পন অফ ওয়েস্টার্ন পলিটিক্স, তিনি কত ভালো খারাপ এ বিতর্কে আমি যাব না। এই যে পন অফ ওয়েস্টার্ন পলিটিক্স, তাকে দিয়ে বাংলাদেশের বিরাজনীতিকরণের খেলা 11 আমলে খেলার চেষ্টা করা হয়েছে। এখন তাকে নিয়ে 222 নতুন পরিকল্পনা আছে, সেই জন্যই তাদের এত স্টেক। এই লোকটার চেহারা ফর্সা রাখতে চায়। আর ওনার স্বপ্ন নিয়ে আমার কোনো বিরোধ নাই, প্রতিটা মানুষের নিজস্ব স্বপ্ন থাকে, কিন্তু এটা স্বপ্ন সাপোর্ট করে না। আপনাকে আমি একটা প্রশ্ন করি তো, আপনি একটা উত্তর দেন তো প্রভাস। গ্রামীণ ফোন কি ধরনের অর্গানাইজেশন, কে মালিক একটু বলেন, তাহলে আমার বলতে উত্তর। গ্রামীণ ফোন তো এখন তো আমরা জানি যে বিদেশি কোম্পানি। হ্যাঁ, 65% টেলিনোর, আর 35% কার? গ্রামীণ ব্যাংক।
হ্যাঁ, এবং এইখানে গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম। এখানে হিয়ার ইউ আর মিস্টেকেন। এই ধারণাই ডক্টর ইউনূস আমাদেরকে দিয়েছিলেন। অসত্যতাটা কোথায়? এটার মালিক গ্রামীণ ব্যাংক নয়, না গ্রামীণ টেলিকম। হ্যাঁ, গ্রামীণ আচ্ছা, ঠিক টেলিকম আছে। তৃতীয় প্রশ্ন, গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ব্যাংকের কোনো সাবসিডিয়ারি? না, সেটা আলাদা প্রশ্ন, সেটা আলাদা প্রশ্ন। গ্রামীণ ব্যাংকের পয়সা দিয়ে, গ্রামীণ ব্যাংকের ক্লাউড ব্যবহার করে, গ্রামীণ ব্যাংকের ইউনুসকে সামনে রেখে আপনি বানালেন গ্রামীণ টেলিকম। সেটা দিয়ে করলেন গ্রামীণ, একটু শেষ করতে দিতে হবে, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন যে ডিভিডেন্ডগুলি পায়, আপনার কি ধারণা এটা গরিব, ওই যে গরিব কোথায় যায়? গরিব এটা কোথায় যায়? গরিব আপনাকে না আপনি কি প্রমাণ দিতে পারবেন এটা কোথায় যায়? এটা গ্রামীণ ব্যাংকে যায় না। কোথায় যায়? কোথায় যায়? আপনি প্রমাণ দিতে পারবেন? গ্রামীণ টেলিকমে যায়। হ্যাঁ, গ্রামীণ টেলিকমে যায়। যে গ্রামীণ টেলিকম গরিব মানুষের গ্রামীণ ব্যাংকের পয়সা, উদ্যম, চেহারা বিক্রি করে তৈরি করা একটা প্রতিষ্ঠান, যেই গ্রামীণ ফোনের লভ্যাংশ ওই গ্রামীণ ব্যাংকের কেউ পায় না। এটা ডক্টর ইউনূস তার একটি কোটারি কোম্পানিতে নিয়ে সম্ভবত এখন গ্রামীণ ফোনের সাথে গ্রামীণ যুক্ত করে গ্রামীণ ব্যাংক শুধু না। না, আপনি আমাকে চেষ্টা করে যুক্ত করবেন কেন? না, কারণ আপনি যে কথাটা বলতেছেন যে টাকাটা আপনি টাকাটা তো আপনি টাকাটার কথা বলতেছেন, কোথায় যাচ্ছে? গ্রামীণ ব্যাংকে যাচ্ছে না। গ্রামীণ ব্যাংক আপনি জানেন কিনা যে এগুলো থেকে শুধু আজকে এটা না, আজকে গ্রামীণ ব্যাংক অনেকগুলো অর্গানাইজেশন তৈরি করেছে। শিক্ষা ঋণ থেকে আরম্ভ করে যেই গ্রামের গরিব ঘরের ছেলে মেয়েটা, মেজর ভুল কথা বললেন। না প্লিজ আপনি কথা একটির সাথেও গ্রামীণ ব্যাংকের কোনো স্টেক নেই। না, এগুলো তো প্রত্যেকটা আলাদা। এবং এইভাবে কেন আলাদা হবে? কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকায় তৈরি করা প্রতিষ্ঠানের ডাইরেক্টর কেন তার ভাই হবে? না, কোথায়, কোন জায়গাতে? প্রত্যেকটায়। কোনটায়? কোথায় আছে তার ভাই? গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনূস, খালেদ শামস এবং ওই ডিএমডি ম্যাডাম। ওখানে ওয়্যার ইজ গ্রামীণ ফোন? What is গ্রামীণ ব্যাংক? যাদের টাকায় যাদের না খালেদ শামস কে একজন? খালেদ শামস কে? উনি কি মানে ডক্টর ইউনূসের ভাই? উনি কি ডক্টর ইউনূসের ভাই? না, ডক্টর ইউনূসের ভাই আছেন প্যাকেজেস লিমিটেডে। আমার মনে ওইটা ওই প্যাকেজেসের কাহিনী, এগুলো পত্রিকা বের করেছিল, সবাই জানে। আপনি লাভলু ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। গ্রামীণ ব্যাংকের টাকায় তৈরি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক কেন শেয়ার হোল্ডার নয়? না, সবচেয়ে দুর্ভাগ্যজনক আমার মনে প্রবাস, যদি এখানে আলোচনাটা হয় যে ডক্টর ইউনূসের চরিত্র হনন নিয়ে আমরা চরিত্র হনন, তাইলে আমি এই ডিবেটের মধ্যে না মোটে আমরা ডক্টর ইউনূসের চরিত্র হনন নিয়ে বা তার টাকা পয়সা নিয়ে যদি তথ্য প্রমাণ সরকার থাকে, সরকার সেটা করবে এবং সেটা করতে দিবেন না। এটা কেউ বাধা দেয় না। আপনারা বাধা দিবেন ডক্টর ইউনূস নোবেল লরেট, এই কথাগুলো বলেন না। না, এই কথাগুলো বলেন না। এক নাম্বার, আমরা জানি যে, আমরা এটাও জানি যে সরকার এত শক্তিশালী, সরকারের এত স্টেট মেশিনারিজ, এত অর্গানাইজেশন, সরকার চাইলে অনেক কিছু করতে পারে এবং আগামী দিনগুলোতে আমরা অনেক কিছু দেখবো। চরিত্র হননের মতো নোংরা কাজ। কিন্তু আমি লাভ ক্ষতিটা জানতে চাচ্ছি। ডক্টর ইউনূস হচ্ছে ওয়েস্টার্ন পন। ডক্টর ইউনূসের এই আগ্রাসন, ডক্টর ইউনূসকে সামনে রেখে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের উপর পশ্চিমাদের যে আগ্রাসন, এটা যদি আমরা মোকাবেলা করতে পারি, গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আকাশে ছুবে। বাংলাদেশকে মানুষ ধরে নেয়, ইউএস অ্যাম্বাসেডর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উঠবস করায়। এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে পারসেপশন ওরা দিয়ে রাখছে। উই আর রেজিস্টিং এন ওয়েস্টার্ন আগ্রাসন। এটা ৭৪ সাল না প্রবাস যে চালের জাহাজ ফেরত নিয়ে যাবে, এটা ৭১ সাল না যে যুদ্ধ জাহাজ পাঠাবে। বাংলাদেশ এখন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ। আমাদের ওয়েস্টার্ন তবুও মানে আমি আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু এটা বোধহয় ঠিক না যে একদম আমেরিকার সাথে মানে কোনো যুদ্ধ লাগিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ হবে না। আপনি কি সবাই মনে করেন না যুদ্ধ মানে সম্পর্কটা খারাপ করা কেন খারাপ হবে? মানে একজন ব্যক্তিকে ঘিরে সম্পর্কটা খারাপ করতে যাব কেন? আমি একটু শেষ করতে দেন। হিলারি ক্লিনটনের হাজব্যান্ড ক্লিনটন সাহেব প্রেসিডেন্ট থাকাকালীন তিনি আইনের অধীন ছিলেন, তাকে ট্রায়াল করা হয়েছে। সেখানে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার আইনের অধীনে সিদ্ধান্ত নিতে পারবে না? এটা কি না? কিন্তু যখন ওখান থেকে বের হয়ে আসার পর বলে যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। ভাবমূর্তি অবশ্যই নষ্ট হচ্ছে। কেন? আইন অ্যাপ্লাই করলে ভাবমূর্তি নষ্ট হয় না। আইন অ্যাপ্লাই করার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আপনি এই আইনটা 10 বছর কোথায় ভুলেছিলেন? এটা অন্য কথা। আছে আপনি 2 বছর আগে যখন ক্ষমতা এসেছিলেন, আপনি 2009 সালে কোথায় ভুলেছিলেন? না এটা কোনো যুক্তি না। না অবশ্যই যুক্তি। এটা কোনো যুক্তি না। না আপনি 1 বছর আগে কখন মনে ছিল? বাবু প্লিজ, তদন্তের স্বার্থেই তাকে সরতে বলা হয়েছে। কতগুলো না, কোন তদন্তের স্বার্থে কেউ
কেউ কাউকে শর্ত বলার বিষয় না, এটা তদন্ত উনি কোথাও বাধাগ্রস্ত করেনি না, এবং এই পর্যন্ত তদন্ত কমিটি কোনো অভিযোগ করেনি যে উনি বাধাগ্রস্ত করেছেন। দেখেন আপনি আজকে আপনি বিরাট জাতীয়তাবাদী, নিজেকে জাতীয়তাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, যে ডক্টর ইউনূসের যেহেতু বিদেশে যোগাযোগ আছে, ওনাকে সারা দুনিয়ার মানুষ চেনে জানে, ধমক দিয়েছে কি দিয়েছে না আমাদের সময় প্রায় শেষ। আমি একটা ছোট্ট বিষয় জানার আছে, যে কালকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল শেখ হাসিনা এবং সন্তুল আরমার। কেউ কেউ বলছেন যে সেখান থেকে কি শেখ হাসিনার কোনো একটা মানে ব্যক্তিগত, এটা এত ব্যক্তিগত পর্যায়ে বলাটা ধরেন খুবই দুঃখজনক। ধরেন আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে, আমি আজকে পত্রিকায় দেখেছি, গতকাল আমি মেইলেও দেখেছি, যে সজীব ওয়াজেদ জয়ও আপনার একটা খোলা চিঠি লিখেছেন মেইলে। মানে মানুষ কি মনে করছে, তার এই যে যেটা যেখান থেকে সন্দেহের জায়গাগুলো দাঁড়িয়েছে, এটা কি কোনো পারিবারিক বিরোধের জায়গা থেকে মানে এরকম হচ্ছে? তা তো না। কারণ মানে ডক্টর ইউনূস তো বঙ্গবন্ধুকে নেতা মেনেই ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, যে আমরা শেষ করব লাবলু ভাই, আর বাবুর কাছে এক মিনিট এই প্রসঙ্গটাতে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার এবং সন্তুল আরমা পাওয়া, আমার মনে হচ্ছে সজীব ওয়াজেদ জয় এটা ক্ল্যারিফাই করেছেন, যেহেতু এই পিআর এজেন্সি এটাকে শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস, আইনের শাসন নয়, শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস এইভাবে পোর্ট্রে করছে, তাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ ডক্টর ইউনূস আমার রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তিনি দল করতে যে ৩টি লোকও পাননি, সুতরাং তাকে আমি পলিটিক্যাল অপোনেন্ট মনে করি না। তারা তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট হ্যাম্পার হচ্ছে ওয়েস্টের, বিকজ তারা তাদের পলিটিক্যাল পন। আমি উত্তর দিচ্ছি। আর আমার অ্যাটর্নি জেনারেল যেটা বলেছে সেটা আমার কাছে পছন্দসই মনে হয়নি। যেই পুরস্কার প্যালেস্টাইনে রক্তপাত ঘটানোর জন্য বেগিন, রাবিন, পেরেস শেখ হাসিনা পেলে আমি গর্বিত হব না। একটা ছোট্ট কথা দিয়ে আমি যদি যুক্ত করি, আপনি যেটা রাজনীতির কথা বললেন বা ইয়ের কথা বললেন, দেখেন সৈয়দ আশরাফ সাহেবও বলেছেন, তাই না? মানে সৈয়দ আশরাফও বলেছেন যে ডক্টর ইউনূস রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, 80 জনের একটা তালিকাতে রাজনৈতিক দল করা কি কারোর জন্য অপরাধ? অপরাধ নয় তো, কারো প্রতিপক্ষ না, সে তো তিনজন। আপনি যদি বলেন শফিউল আলম প্রধান শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী, এটা হবে? বাংলাদেশে বাবু ভাই এবং লাবলু ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিতর্ক আসলে খুব সহজে শেষ হবে বলে মনে হচ্ছে না। তবে আমরা মনে করি যে আইন তো হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেটা আপিল হয়েছে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। তবে ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে আরো সুন্দরভাবে বিদায় করা গেলে ভালো হতো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর কি। না, আইনের ঊর্ধ্বে রাখা গেলে তা বলছি না, না আইনের সাইডেও না, আইনের মতো করে চলবে। তবে যদি ওনাকে ডিপার্চারটা আরো ভালো মানে স্মুথ হলে ভালো হতো আর কি। ওনারই উচিত ছিল।